আজাদ কাশ্মীর ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতি। পাকিস্তান কি পারবে সুরাহা করতে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। আজাদ কাশ্মীর নিয়ে আবারও উত্তেজনা চরমে। এই অঞ্চলটিতে আর শান্তি কি কোনোদিনও আসবে না? মাঝে মাঝেই এভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সেখানকার মানুষদের কি ভোগান্তি হয় এবং বৈশ্বিক রাজনীতির চাল কোন দিকে যায়, তাও এক রহস্য ঘেরা কাহিনী। যেন শেষ না হওয়া এক মহাজাগতিক প্যাঁচ। এ থেকে কোনো নিস্তার নেই। মূলত ভারতের মদতপুষ্ট গোষ্ঠীগুলো এহেন বর্বরতা চালায় যাতে অঞ্চলটি কোনোভাবেই স্থিতিশীল না থাকে। বিশ্লেষকরা এর আদ্যোপান্ত খুঁজে বের করার চেষ্টা করেছেন নানা সংবাদের গভীরে ঢুকে। পাকিস্তান শাসিত কাশ্মীরের অর্থাৎ পিওকে রাওয়ালকোটে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ শুধু একটি নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা নয়, বরং এটি পাকিস্তানের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং আজাদ কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের সরকারি বয়ানের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক পাকিস্তানি এক তরুণীর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়, যেটি দেশটির বর্তমান পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পোস্টে তিনি বলেছেন, ভারতে বলা হয় ভয়ের ওপারে জয়। পাকিস্তানে হয়তো গল্পটা এমন যে বাড়ির সামনে জিপ দাঁড়িয়ে আছে। সমালোচকদের মতে পাকিস্তানের রাষ্ট্রবিরোধী বলে চিহ্নিত হওয়ার আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে মত প্রকাশ করতে ভয় পান। এর আগে বেলুচিস্তানে জোরপূর্বক গুমের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়া মানবাধিকার কর্মী ডাক্তার মাহরাং বেলুচকে সন্ত্রাস বিরোধী আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। সমালোচকদের মতে এটি ভিন্ন মত দমনের একটি উদাহরণ। এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, সাম্প্রতিক পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান অস্থিরতায় রাওয়ালকোট ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর অভিযান এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। রক্তাক্ত সড়ক, আহত বিক্ষোভকারী ও স্বজনহারাদের ছবি পাকিস্তানের সেই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে তারা আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকারের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে। নির্বাচন নয়, মূলে গণতান্ত্রিক অধিকার। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি। রাজনৈতিক প্রতিনিধিত্ব, প্রশাসনিক সংস্কার ও নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্দোলনরত এই নাগরিক জোটকে পাকিস্তান সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে নির্বাচন বর্জন করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলটির অভিযোগ, নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ নেই এবং রাজনৈতিক দমনপীড়ন চলছে। বিশ্লেষকদের মতে প্রকৃত প্রশ্ন হল, পাকিস্তানের নাগরিকরা কি রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত না হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার ভোগ করতে পারেন? তরুণদের ক্ষোভ। এনডিটিভি বলছে, পাকিস্তানের অনেক তরুণ অভিযোগ করছেন, ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করলেও রাওয়ালকোট ও মিরপুরের রক্তক্ষয়ী ঘটনার সংবাদ দেশটির মূল ধারার গণমাধ্যমে প্রায় অনুপস্থিত ছিল। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের একটি বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিক্ষোভকারীদের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের আন্দোলনকারীদের তিনি ভারতের মতোই শত্রু হিসেবে দেখেন। তার এই মন্তব্যের পর সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একটি রাষ্ট্র যদি নিজেদের প্রতিবাদী নাগরিকদেরও বাইরের শত্রুর চোখে দেখে, তাহলে গণতান্ত্রিক অধিকার কতটা নিরাপদ? সংঘাতের পেছনে কি? পাকিস্তান সরকারের আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভায় 12টি শরণার্থী আসন সংরক্ষণের সিদ্ধান্ত ঘিরে এই অস্থিরতার সূত্রপাত হয়।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বহু মানুষ নিহত ও আহত হন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি এই ব্যবস্থার বিরোধিতা করে এবং নির্বাচন বর্জনের ডাক দেয়। সংগঠনটির দাবি, তারা নির্বাচনে অংশ নিতে চায় না, বরং স্থানীয় জনগণের সম্মতির ভিত্তিতে রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। কিন্তু সরকারের পক্ষ থেকে সংলাপের পরিবর্তে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয় এবং এর নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়। জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সহিংসতায় নিজেদের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন, যেখানে কেন নিহত হলো, কেন আহত হলো তা বিস্তারিত আসে। তিনি জেএএসিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সীমিত করাকে মৌলিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এনডিটিভি বলছে, কয়েক সপ্তাহ ধরে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির অর্থাৎ পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও দীর্ঘদিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের মতে রাওয়ালকোট এখন শুধু একটি বিক্ষোভের স্থান নয়, এটি পাকিস্তান কতটা ভিন্নমত সহ্য করতে পারে তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে। গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন হয় সরকারপন্থীদের নয়, বরং শান্তিপূর্ণভাবে ভিন্নমত প্রকাশকারীদের প্রতি রাষ্ট্র কি আচরণ করে তার উপর। সচরাচর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরই আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বেশি খবর তৈরি করে থাকে। সম্প্রতি মনোযোগ কাড়ছে পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের অপরাংশ। আজাদ কাশ্মীর নামে উল্লিখিত এই অংশে এ সপ্তাহে নির্বাচন শুরু হয়েছে। সেটা হচ্ছে কারফিউতুল্য পরিবেশে। অনেক জায়গায় গোলাগুলি চলছিল নির্বাচনকালে। এ সময় জনসমাজের অবস্থা ছিল বাংলাদেশের হরতালের মতো। সরকার ইন্টারনেট বন্ধ রাখায় প্রথম দিনে নির্বাচনে হতাহতের নির্ভরযোগ্য খবর মিলছিল না। তবে সব পক্ষ সহিংসতার কথা স্বীকার করছে। আজাদ কাশ্মীরের বর্তমান লোক সংখ্যা 40 লাখের মতো। একদা আজাদ অর্থাৎ মুক্ত হতে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়, সেই সূত্রেই ওই নাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চেয়ে অনেক ছোট এলাকা এটা। খণ্ড বিখণ্ড হওয়ার আগে এই উভয় অংশের সঙ্গে গিলগিট ও লাদাখও ছিল। সেটা বিবেচনায় নিলে আজাদ কাশ্মীরের আয়তনের হিসাব ভিন্ন দাঁড়ায়। তবে ভাগ বাটোয়ারাকারীরা কাশ্মীরের কোনো দিকেই যে শান্তি দিতে পারেনি তার সর্বশেষ নজির আজাদ কাশ্মীরের অবস্থা। এখানকার শাসন ব্যবস্থা কাগজে কলমে বেশ মুক্ত ধাঁচের। সাংবিধানিকভাবে স্বায়ত্ত শাসন রয়েছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজস্ব ব্যবস্থাও আলাদা, কিন্তু তার ভেতর থেকে ফাঁকি ঝুঁকি আছে। এই নিয়েই গত 2-3 বছর বেশ অসন্তোষ চলছে। তার মাঝেই ভোট চলছে এবং সহিংসতাও। নিজস্ব প্রতিনিধি পরিষদ থাকলেও আজাদ কাশ্মীরের অর্থনৈতিক ও ভূসম্পদ বিষয়ে সুপারিশ করে আজাদ কাশ্মীর কাউন্সিল নামের সংস্থা। এর দপ্তর ইসলামাবাদে। এর চেয়ারম্যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। 14 সদস্যের এই পরিষদের 5 জনকেই মনোনয়ন দেন চেয়ারম্যান। বাকি ব্যক্তিরা স্থানীয় প্রতিনিধি পরিষদের সদস্য হয়ে থাকেন। সেই পরিষদের আসন সংখ্যা 53। এর মাঝে 8টি আসন নারীসহ কয়েক ক্যাটাগরির মানুষদের জন্য সংরক্ষিত। নির্বাচনের মাধ্যমে পূরণযোগ্য বাকি আসনগুলোর আবার 12টি শরণার্থীদের জন্য নির্দিষ্ট। শরণার্থী বলতে বোঝানো হচ্ছে যারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গিয়ে পাকিস্তানে আছে। এরকম ভোটার আছে 12 আসন মিলে 5 লাখের কম। ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আজাদ কাশ্মীরের বাইরে, পাকিস্তানের অন্যান্য শহরেও। ফলে ওই 12 আসনের বিন্যাস পাকিস্তান জুড়ে। এসব আসনের মধ্যে 6টি রাখা হয়েছে কাশ্মীর থেকে আসাদের জন্য, বাকি 6টি জম্মু থেকে আসাদের জন্য। প্রতিনিধি পরিষদের এ শেষোক্ত কোটা ব্যবস্থা নিয়েই এই মুহূর্তে সহিংসতা চলছে। স্থানীয় লোকজন এর বিরুদ্ধে। এ নিয়ে কয়েক মাস ধরে প্রতিবাদ করছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। তাদের বক্তব্য, এতে প্রতিনিধি পরিষদে স্থানীয় মানুষদের হিস্সা কমে গেছে। বাস্তবে 53 আসনের পরিষদে সরাসরি নির্বাচনের জন্য আসন থাকছে মাত্র 33। নথিপত্র অনুযায়ী কাশ্মীর থেকে আসা শরণার্থী ভোটার 30,000 এবং জম্মু থেকে আসা ভোটার 4,34,000। এই অল্প সংখ্যক মানুষ এখন আজাদ কাশ্মীর অ্যাসেম্বলির 12টি আসনের সুবিধা ভোগ করছে।
অ্যাকশন কমিটি মনে করে এই আসন ব্যবস্থা আসলে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ ধরে রাখার একটা কৌশল। বাস্তবে এই 12 আসনে যারা জেতে তারা সরকার গঠনে এগিয়ে যায়। সচরাচর কেন্দ্রীয় পাকিস্তানের দলগুলোই ওই 12 আসনে জয়ী হয়। যেমন এই 12 আসনের 9টি পাঞ্জাব ভিত্তিক, ফলে সেখানকার প্রভাবশালী দলগুলো এই নির্বাচনকে প্রভাবিত করতে সক্ষম। যখন যে দল পাঞ্জাবে ও কেন্দ্রে ক্ষমতায় থাকে তারা এসব আসন পায়, এমনকি বাকি আসনের বেলাতেও তাদেরই প্রভাব থাকে। ইসলামাবাদে যারা ক্ষমতায় আসে, আজাদ কাশ্মীরের রাজধানীতেও তারাই স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে যায়। 27 জুলাই হয়ে যাওয়া প্রথম দফা ভোটেও পাঞ্জাব কেন্দ্রিক নওয়াজ শরীফদের মুসলিম লীগ 13টি আসনের মধ্যে 9টি পাচ্ছে বলে জানা গেছে। কোনো নির্বাচনে কেন্দ্রীয় সরকারি দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের বেলায় এবং আজাদ কাশ্মীর বিষয়ক নৈমিত্তিক নীতি নির্ধারণে শরণার্থী কোটার এমএলএদের বিশেষভাবে ব্যবহার করে। স্থানীয় অ্যাকশন কমিটির আপত্তির জায়গাটা এখানে। তারা পরিষদের এই আসন বিন্যাসকে দেখছে এক ধরনের সূক্ষ্ম ঔপনিবেশিক কাঠামো হিসেবে। পরিষদের এমএলএদের পাকিস্তান সরকার যে ব্যাপক আর্থিক সুবিধা দেয় সেটা কমিয়ে সাধারণদের সুবিধা বাড়ানোরও দাবি রয়েছে তাদের। অ্যাকশন কমিটি হলো কাশ্মীরের এই অংশে নাগরিক সমাজের একটা মোর্চা। 2023 সালে এটা গড়ে ওঠে। আজাদ কাশ্মীরের এই আন্দোলনের সাংগঠনিক দিকের সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান ও ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের বেশ মিল আছে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে এই আন্দোলন হচ্ছে না। বিভিন্ন পেশার প্রতিনিধিরা মিলে উল্লিখিত অ্যাকশন কমিটি গঠন করেছে। এই জোট তৈরি হওয়া মাত্র এখানে আন্দোলন সংগ্রাম অনেক বেড়ে গেছে। তবে গত জুনে সরকার অ্যাকশন কমিটিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে। চলতি নির্বাচনেও অংশ নিতে দেয়া হয়নি তাদের। এমনকি মোর্চার কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারছে না। এর নেতা শওকত নওয়াজ মীরকেও আটক করা হয়েছে। প্রতিবাদ আন্দোলনে কেবল এই জুন জুলাইয়ে প্রায় 40 জন মারা গেছেন। নির্বাচনকালীন মৃত্যুর সঠিক হিসাব পাওয়া গেলে এই তালিকা আরও লম্বা হবে। সহিংসতা ও মৃত্যুই আজাদ কাশ্মীরের প্রতি বহির্বিশ্বের আগ্রহ বাড়ার কারণ। এটা এখন স্পষ্ট, শওকত মীরকে মুক্তি না দিলে পরিস্থিতি অস্থিতিশীলই থাকবে। আবার তাকে ছেড়ে দিলে সরকারকে আলোচনায় বসতে হবে। 2 মাস ধরে নিয়মিতই রাজধানী মুজাফফরাবাদে রাস্তাঘাট বন্ধ থাকছে। প্রতিনিধি পরিষদের শরণার্থী কোটা বাতিল সহ অ্যাকশন কমিটির দাবি দেওয়া 38 দফা। এর মাঝে 2 ধরনের দাবি আছে, কিছু চাওয়া অর্থনৈতিক সুযোগ সুবিধা হিসেবে, কিছু প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য। যেমন তারা চায় বিদ্যুতের দাম কমানো হোক। যেহেতু এখানকার মিরপুরের ঝিলম নদীর জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, পার্শ্ববর্তী গিলগিটের মতোই কাশ্মীরের বাসিন্দারা ভর্তুকি দামে খাদ্যশস্যও চায়। দাবি দেওয়া তালিকা থেকে কিছু কিছু মেনে নেয়ার পরও বাস্তবায়ন করা হয়নি। সেসব ক্ষোভ জমে শেষমেশ এমএলএ কোটার বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রীয় সরকার খুব কঠোরভাবে এই প্রতিবাদ দমন করছে। কড়া সেন্সরশিপ রয়েছে এখানে। ফলে আন্দোলনের খবরাখবর পাকিস্তানের অন্যান্য অংশের মানুষও কম জানছে। ইন্টারনেটও বন্ধ। শওকত মীরকে গ্রেপ্তারের আগে তিনি ও অ্যাকশন কমিটির অপর 3 নেতাকে ধরিয়ে দিতে 1 কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক কাশ্মীরির কাছে এরকম ঘোষণা বেশ অপমানকর ঠেকেছে। 2 আগস্ট মুজাফফরাবাদে এবং 10 আগস্ট তৃতীয় দফায় ভোট হবে পুঞ্চ বিভাগে। গত কয়েক মাস পুঞ্চেই উত্তেজক বিক্ষোভ বেশি হচ্ছে। অনেকের ধারণা পুঞ্চে কঠোর নিরাপত্তার মাঝে ভোট করতে হবে। আজাদ কাশ্মীরে পুঞ্চ হল রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে বেশি সক্রিয় এবং অর্থনৈতিকভাবে মিরপুরের তুলনায় কিছুটা পিছিয়ে। মিরপুর যতটা পাঞ্জাবমুখী, পুঞ্চ ততটাই উল্টো চরিত্রের জাতীয়তাবাদী। সে কারণেই শেষ দফা ভোটে সহিংসতার সংখ্যা বেশি। আজাদ কাশ্মীরের চলতি অবস্থা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণাধিকার নিয়ে পাকিস্তানের এতদিনকার রাজনৈতিক বয়ানের নৈতিক শক্তি বেশ কমিয়ে দিয়েছে। একই সঙ্গে উভয় দিকের এখানকার প্রায় কাছাকাছি পরিস্থিতি কাশ্মীরে গণভোট আয়োজনের পুরনো স্থানীয় দাবির ন্যায্যতাও সামনে নিয়ে আসছে। চলতি আগস্টে সেই দাবির 78 বছর চলছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য আজাদ কাশ্মীরের চলতি অসন্তোষ ব্যাপক বাড়তি সামরিক চাপও তৈরি করেছে। কারণ বেলুচিস্তান ও খাইবার অঞ্চলে 2টি শক্তিশালী বিদ্রোহ মোকাবেলায় নিয়োজিত আছে তারা।
এত ফ্রন্টে নিজ দেশের জনগণের অসন্তোষের মুখে প্রতিদিন গোলাগুলি ছুঁড়ে টিকে থাকা নিশ্চিতভাবে সুখকর নয়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।